আসসালামু আলাইকুম। আমি জিশান। আমি গত ৩টা পর্বে আপনাদেরকে যে বিলাসী গল্পটা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আহ, ৩টা পর্বে ৩টা অংশ আর কি পড়ে, মানে আমি নিজে পড়েছিলাম আর কি, আর আমি যতটুকু পারি বলার চেষ্টা করছি সব ওই সম্পর্কে। এবং আজকে হচ্ছে ৪ নম্বর যে পর্বটা, ঠিক আছে। এবং ৪ নম্বর পর্বটা থেকে আমরা ওই জায়গা থেকে শুরু করবো যে জায়গা থেকে শেষ হয়েছিল। বিলাসীকে ওই যে মারধর করে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, ওই জায়গা থেকে আপনারা হয়তো বা জানেন। তো ওই পরের জায়গা থেকে শুরু করব। এটা আবার কয়েক বছর পর থেকে শুরু করছে, কারণ ওরা তো বিলাসীকে ওই গ্রাম থেকে বের করে দিয়েছে, ঠিক আছে। তো ওই থেকে তো আর বিলাসিতা দেখা নেই। আবার কয়েক বছর মানে বলতেছে যে বৎসর গত হইয়াছে, মানে কয়েক বছর হইয়াছে আর কি। মশার কামড়া সহ্য করিতে না পারিয়া সয়মাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়ে ঘরে ফিরিয়াছি। মানে মশার ওই যে জায়গায় সন্ন্যাসীগিরি করতে গেছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সন্ন্যাসী বলতে এটা এটা একটা মানে ধর্মের একটা পার্ট আর কি, মানে বোঝায়। তো ওইটা করতে গিয়ে ওই জায়গায় হয়তো বা মশা ছিল, অনেক পরিমাণ মশা ছিল। তো ওটার কামড় সহ্য করতে না পারিয়া ইস্তফা দিয়া, মানে ইস্তফা শেষ দিয়া বা ওটা সমাপ্তি দিয়া ঘরে ফিরিয়ে আসে। কে বলতেছে? নেডা বলতেছে। একদিন দুপুরবেলা ক্রোশ দুই দূরের মালোপাড়ার ভিতর দিয়া চলিয়াছি। মালোপাড়া বলতে আহ, ওই বিলাসীদের যে পাড়াটা আছে ওই পাড়াটার কথা বোঝাচ্ছে, ঠিক আছে। বলতেছে দুপুরবেলা ক্রোশ 2, যে আমি বলতেছিলাম যে ক্রোশ 2 আট, ওই জায়গায় 4 ক্রোশ মানে 8 মাইলের বেশি, আর তার মানে 2 ক্রোশ 4 মাইলের বেশি। হ্যাঁ, এরকম। তো আচ্ছা, হঠাৎ দেখি একটা কুটিরে ধারে বসিয়া মৃত্যুঞ্জয়। এবার মৃত্যুঞ্জয়ের কথা বলতেছে যে আমরা ওই যে লাস্ট যে যখন মৃত্যুঞ্জয়কে দেখেছিলাম তখন কোথায় দেখেছিলাম? রোগী অবস্থায় দেখেছিলাম ঘরের মধ্যে, তাকে ওই যে সিটকারি লাগিয়ে ওরা সবাই চলে যায় এবং বিলাসীকে মারধর করে গ্রাম থেকে বের করে দেয়, আর মৃত্যুঞ্জয় ঘর থেকে চিৎকার করতে থাকে, গালাগালি করতে থাকে, দরজা ডাক পাইতে থাকে, এরকম। ওই লাস্ট আমরা মৃত্যুঞ্জয়কে দেখি এবং এইখানে আবার এসে মৃত্যুঞ্জয়কে দেখি প্রথম, যে মৃত্যুঞ্জয় একটা কুটিরে বসে আছে, মানে ধারে বসে আছে। দ্বারে মানে দুয়ারে, হ্যাঁ মানে ঘরের দুয়ারে বসে আছে। তাহার মাথায় গেরুয়া পাগড়ি, মানে তাহার মাথায় গেরুয়া পাগড়ি, মানে পাগড়ি বলতে টুপির মতো আর কি। বড় বড় দাড়ি চুল, এখন বড় বড় দাড়ি চুল, ঠিক আছে। মানে আচ্ছা, গলায় রুদ্রাক্ষ এবং পুতির মালা। কে বলিবে এই আমাদের সেই কি বলে মৃত্যুঞ্জয়। তো বলতেছে যে ওইকে যখন দেখতেছে, মৃত্যুঞ্জয়কে যখন দেখতেছে, ওর গলায় মাথায় পাগড়ি, মানে মুখে দাড়ি, বড় বড় চুল, গলায় রুদ্রাক্ষের মালা, পুঁতি, এসব। এখন ওকে দেখে আসলে চেনা যাচ্ছে না। আগের যে মৃত্যুঞ্জয়, এখন সেই মৃত্যুঞ্জয় ও আসলে বুঝতে পারতেছে না মৃত্যুঞ্জয়কে। এবং এটা এই জিনিসটা হলো কি, যখন আসলে মৃত্যুঞ্জয়কে এই বিলাসীকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো, মৃত্যুঞ্জয় আসলে ওর সাথে চলে আসছে এবং ওদের এই গ্রামে ওর সাথে থেকে ওই সাপুরের কাজ শুরু করছে বা সাপ ধরা শুরু করছে, এরকম একটা। ঠিক আছে। তো ওই মানে এই যে কি বলে নেডা নেডা মৃত্যুঞ্জয়কে দেখে বুঝতে পারতেছে না যে এটা কি সে আগের মৃত্যুঞ্জয় বা এটা কি, মানে এরকম। আচ্ছা। আচ্ছা, মানে দেখে বলতেছে কে বলিবে এই আমাদের সেই মৃত্যুঞ্জয়। কয়েস্থের ছেলে একটা বছরের মধ্যেই জাত দিয়া কয়েকবারে আচ্ছা সরি, ওই জায়গায় কিন্তু বছর গত হইয়াছে বলতে 1 বছর বুঝিয়েছে আর কি। বলছে যে কায়েস্থের ছেলে একটা বছর মধ্যে জাত দিয়া একেবারে পুরাদস্তর সাপুরা হইয়া গিয়াছে। মানে এই কায়েস্থের ছেলে বলতে এটা বংশের কথা আমি বোঝানো হচ্ছে। তো ওই বংশের ছেলেটা একটা বছরের মধ্যেই পুরোপুরি আসলে পুরোদস্ত পুরোদস্ত সাপুরা হয়ে গেছে, মানে পুরোপুরি সাপুরে হয়ে গিয়েছে। ঠিক আছে, এটাই বলতেছি। আমি তো বলছিলাম যে ওই মৃত্যুঞ্জয় বিলাসীদের মানে তার সাথে থেকে মানে সাপ ধরা শিখেছে এবং সাপ ধরা কাজ করে তারা, এবং বিভিন্ন শিকড় বাকড় খুঁটিনাটি এসব বিক্রি করে মানে মোটামুটি আর কি পেট টেট চালায় এভাবে। তো এটাই বলছে যে ওই 1 বছরের মধ্যে ওই ছেলেটা একেবারে পুরোদমে সাপুরে হয়ে গিয়েছে। মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। এই জায়গায় আসলে জাতের কথা বলা হয়েছে আবার, যে মানুষ যে তার 14 পুরুষের কি বলে, মানে 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া নতুন একটা জাত, অন্য একটা জাত হইয়া উঠতে পারে, এটা আশ্চর্যের ব্যাপার। মানে এটা আসলে সাধারণত নেরা দেখে না এবং আমরাও দেখি না, মানে কোথাও এটা তো হয় না যে আপনি একটা একটা জাতের আহ, জাতি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে আমরা আমরা একটা জাতের, আপনি অন্য একটা জাতের দেখা বা, তো
তখন তো আসলে মানুষে মানুষে এত বেশি ভেদাভেদ ছিল যে মানে আহ, ঘরে ঘরে জাত বানিয়ে ফেলতো, এরকম একটা অবস্থা যে ওই বংশের একটা এই বংশের একটা, ওই জাত আলাদা ওই জাত আলাদা, এরকম মানে ব্যাপার স্যাপার ছিল তখন। তো বলতেছে যে মানে ওটা যে সাপ ধরতো, হ্যাঁ, তো ওকে আসলে অন্য জাত বা একটা নিচু জাত ওদেরকে মানে ধারণা করা হতো। তো ও যেহেতু মিত্তির বংশের, আবার বলতেছে কায়েস্থের ছেলে, তো ও এত তাড়াতাড়ি তার যে জাতটা বিসর্জন দিয়া ওদের দলে নাম লেখাবে এটা আসলে ভাবতে পারে না, মানে এটা আসলে খুব আশ্চর্যের ব্যাপার ওদের কাছে। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে, মানে একটা ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ বলতে এটা একটা জাত আর কি, হিন্দু মানে হিন্দুদের একটা মানে আমি যতটুকু জানি মানে একটা উচ্চ ধাপের একটা জাত আর কি, হয়তো বা জাত বলতে কি বুঝেছি মানে তারা আসলে মানে ধর্ম ধর্ম অনুযায়ী, হ্যাঁ, ধর্ম অনুযায়ী ইয়া আলাদা মানে ধাপ আলাদা আর কি, আমি যতটুকু জানি, ভুলও হতে পারে। তো ব্রাহ্মণের ছেলে মেথরানী, মেথরানী বলতে মানে যারা আসলে পরিষ্কারের কাজ করে হয়তো বা ধোয়া মোছার কাজ করে হয়তো বা, মেথরানী মেথরানী, হ্যাঁ, আমি যদি ভুল না হইতে গেছি। তো ব্রাহ্মণের ছেলে, ওই ব্রাহ্মণের ছেলেটা, ব্রাহ্মণ তো উচ্চ বংশের, তো ওটা ওই ছেলেটা মেথরানী বিবাহ করছে, মানে নিচু বংশের একটা মেয়েকে বিয়ে করে মেথর হইয়া যেতে দেখেছি, মানে ওই ব্রাহ্মণের ছেলেটা মেথর হয়ে গেছে, মানে ওই এত নিচু নিচু বংশে চলে আসছে ওই মেয়েটাকে বিয়ে করে, হ্যাঁ, ওটা দেখেছে। আচ্ছা, এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এবং তাদের যে ব্যবসা ওটা আসলে নিজের করে নিছে বা ব্যবসায় অংশ গ্রহণ করছে, এ বোধ করি আমাদের সবাই শুনিয়াছেন, মানে এটা আসলে আপনি সবাই শুনিয়াছেন। আমি সদ্য ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখেছি। ডোম বলতে ডোম অতটা আমার ঠিক জানা নেই। ডোমের মেয়ে, ডোম ডোম ডোম, দুঃখিত, আমি আসলে এই বানানটা ঠিক জানি না, এই অর্থটা ডোমের মেয়ে, ডোম মানে যারা হয়তো বা হাসপাতালে কাজ করে, হসপিটালে মেবি। আচ্ছা, আমার মনে নেই, আচ্ছা এটা 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 স্কিপ করি। বলতেছে যে একটা মানে মানে এন্ট্রান্স পাস করা, এন্ট্রান্স পাস করা ছেলে ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখেছি। হ্যাঁ, মানে ওই মানে ওই বলতেছে যে ওই উচ্চ বংশের ছেলেটা নিচু বংশের মেয়েকে বিয়ে করে ওই নিচু বংশে চলে গেছে, এটাই বোঝাচ্ছে এখানে। এখন সে ধোচনি কুলো বুনিয়া বিক্রি করে, মানে ধোচনি কুলো মানে ওই যে বেতের, আবার আরেকটা আছে যে মুস্তাইক বলি আমরা গ্রামের ভাষায়, ওগুলা দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়। তো ওগুলা মানে বুনে বিক্রি করতেও দেখেছে। শুয়ার চালায়, শুয়ার চড়ায়, শুয়ার বলতে শুয়োরের কথা বলা হয়েছে, শুয়োর চড়ায় মানে ওই যে মাঠে চড়ায় আর কি। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতে দেখেছি, মানে একটা ভালো কায়স্থ পরিবারের সন্তান একটা কসাইয়ের মেয়ে বিয়ে করছে। কসাই বলতে হচ্ছে যে যারা আসলে মানে কি বলে যে গরু ছাগল আর কি কাটে, ঠিক আছে, ওদেরকে বলা হয় কসাই। তো ওটা বলতেছে যে ভালো একটা কায়স্থ পরিবার ছিল, মানে ওই দেখেন আপনি একবার চিন্তা করেন যে ওই যে উনি গরু ছাগল কাটে, ওনাকে আসলে নিচু পরিবার মানে নিচু একটা বংশে ধরা হচ্ছে, মানে নিচু জাতের ধরা হচ্ছে। হ্যাঁ, এবং ওই যে ওই আগে যে বলছে ডোম, হ্যাঁ, আবার আরেকটা বলা হচ্ছে যে কি ডোম, আরেকটা বলা হচ্ছে আহ, ডোম বলা হয়েছে, আর কি বলা হয়েছে, মেথড, মানে এসব মানে এগুলো মানে ওদের কাছে প্রত্যেকটা পেশা আসলে ধাপ আছে, হ্যাঁ, মানে সাইজ অনুযায়ী ওরা আসলে হিসাব করে যে ওইটা এই পেশা, তার মানে এটার নিচে। এখনো বাস্তবে আসলে মনে মনে ওইটাই ধরা হয়, বাট ওই যে আমাদের খাতে তো লেখা আছে, সংবিধানে লেখা আছে যে সকল কাজই সমান, মানে লেখা আছে না। তো ওইটা থেকে আমরা আসলে আমরা তো মাথায় তো আছে যে সকল কাজই ছোট, মানে একটার থেকে একটা সাইজ আলাদা, টাকা পয়সা আলাদা, কষ্ট আলাদা, সবকিছু আমরা তো ধারণা করি বা আমাদের মানে মাথায় এটা থাকে, বাট আমরা জাস্ট একটা ফর্মালিটি দেখানোর জন্য বলি যে হ্যাঁ সকল কাজ সমান, সকল কাজ সমান, বাস্তব। তো ওটা ওই সময় মানে যখন তো কোনো সংবিধানের কোনো দায়ভার ছিল না, মানে সংবিধান বলতে আমি কি বলছি মানে সেটা একটা জাস্ট মানে লেখা আর কি, যে মানে আমাদের দেশে এই কথাটা হয়ে থাকে যে সকল কাজই সমান, শিক্ষিতরা বলে থাকে, কিন্তু শিক্ষিতরা এসব সবার আগে মনে মনে ওটা চিন্তা করে যে বুঝেনি তো। আচ্ছা যাই হোক, তো ওটাই এই জায়গায় বলতেছে যে বড় বড় মানে বংশের যে ছেলেরা রয়েছে ওরা আসলে নিচু বংশের মেয়েদেরকে বিয়ে করে ওই নিচু বংশের জাতের যে কাজকর্ম রয়েছে ওগুলো করতেও দেখেছে সে, এটাই বলতেছে এখানে বিভিন্ন মানে লাইন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, যে মানে ওই যে একটা ভালো একটা বংশের ছেলে ওই কসাইয়ের মেয়ে বিয়ে করে কসাই হয়ে যেতে দেখেছে, ঠিক আছে। কিন্তু সকলেরই ওই একই হেতু, মানে সকলেরই ওই একই কারণ। আচ্ছা, হেতু মেবি কারণ আমি এটাও মানে অতটা ঠিক জানা নেই।
আমার তাই তো মনে হয় এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে তাহারা কি এমনি অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া ঠেলিয়া উপরে তুলিতে পারে না। এখন ওই নেড়া বলতেছে যে যে মেয়েরা ওই ছেলেদেরকে বা তাদের স্বামীদেরকে ওই উপর থেকে উপরে যে বংশ ওই বংশ থেকে টেনে নিজেদের বংশে নামিয়ে আনতে পারে, তারা কি আবার ঠেলে তাদেরকে উপরে উঠাতে পারে না, বা মানে বড় কিছু করতে পারে না বা বড় কিছু বানাইতে পারে না? সবাইকে দেখেছে যে সবাই ওই মানে মেয়েটাকে বিয়ে করে নিজ নিজ বংশে চলে আসে বা নিচের কোনো কাজ করে, মানে নিম্ন শ্রেণীর কোনো কাজ করে, এটাই বলা হয়েছে। তো ওরা কি পারে না যে নিজের স্বামীকে উপরে ঠেলে উপরে উঠাতে বা উপরের শ্রেণীর কোনো কাজ করাতে, এরকম? ঠিক আছে, শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে। আনন্দের অন্দরের দিক হইতে কি একটু উৎসাহ একটু সাহায্য আসে না? মানে বলতেছে এটার জন্য, মানে উপরের দিকে ওঠার জন্য একটু কি উৎসাহ বা সাহস আসে না, সাহায্য আসে না? কিন্তু যাক, চোখের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব। আবার বলতেছে যে কিন্তু যাক, হয়তো বা এখন যোগের বসে অনধিকার চর্চা বলছে পরনিন্দা। হয়তোবা মানে আমি ঝোঁকের বসে বা আমার মাথায় এসব চিন্তা আসতেছে, তাই হয়তোবা আমি তাদের সম্পর্কে মানে আলোচনা করতেছি, এটা আসলে ঠিক না, বা অনধিকার চর্চা মানে আমার ওদের সম্পর্কে কথা বলার তো অধিকার নেই, তো এটা করি আসলে পরনিন্দা করার কি প্রয়োজন, এরকম বলতেছে। এটা কে বলতেছে? নেরা বলতেছে। কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারী ওই পল্লীগ্রামেরই মানুষ, এবং সেজন্য কিছু একটা আমাদের করা চাই। আচ্ছা, বলতেছে যে আহ, এই দেশের 90 জন নরনারী পল্লীগ্রামের মানুষ, মানে বলতেছে যে আচ্ছা 90 জন মানে নরনারী মানে পুরুষ, আহ, স্ত্রী বা পুরুষ মহিলা সবাই আসলে এই পল্লীগ্রামী মানুষ, এবং এই পল্লীগ্রামের মানুষের জন্য কিছু একটা আমাদের করা চাই, মানে আমাদের কিছু একটা করতে হবেই। যাক, বলিতেছিলাম দেখিয়া কে বলিবে সে মৃত্যুঞ্জয়। মানে এবার ওই এত কথা বলার পর আবার ফিরে আসছে ওই জায়গায় যে প্রথম বলছিল যে মৃত্যুঞ্জয়কে কে দেখে চিনবে, তো বলছে যে বলেছিলাম যে দেখিয়া কে কইবে এই সেই মৃত্যুঞ্জয়। কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল, মানে তারপর সে নেড়াকে দেখে খাতির করিয়া বসাইল, বললো যে বস টস, এরকম। কারণ নেড়াকে তো আগে থেকে চিনে মানে মৃত্যুঞ্জয়। বিলাসী পুকুরে জল আনিতে গিয়েছিল, আমাকে দেখিয়া সে ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে ও রাত্রিরে আমারে তো মেরেই ফেলতো। আমার জন্য না জানি তুমি কত মার তুমি খেয়েছো, মানে আমার জন্য না জানি তুমি কত মার খেয়েছো। এখানে বলতেছে যে বিলাসী তখন যখন মৃত্যুঞ্জয় ওকে ডাইকাই না বসাইছে, তখন বিলাসী মানে পানি আনতে গিয়েছিল পুকুরে। তো বিলাসী যখন ফিরে আসলো তখন ওই মৃত্যুঞ্জয়কে দেখে খুব খুশি হয়ে গেল, বারবার বলতে লাগলো যে তুমি না থাকলে আমাকে ওই রাত আসলে মেরেই ফেলতো, এবং মানে আমাকে আর মানে তুমি আমার জন্য না জানি কত মার খেয়েছো। মানে ওই জায়গায় আমরা দেখতে পাই যে ওর একটা মানে মানবিক একটা গুণাবলী ছিল ন্যাড়ার, যে ওই ন্যাড়া ওকে মানে ওই বিলাসীকে আসলে সেভ করছে ওই জায়গায়, মানে মার খাওয়ার থেকে, কিংবা মানে আবার ওই বিলাসীর জন্য হয়তো বা ওই গ্রামবাসীর হাতে মার খাইতে হয়েছে বা বকা শুনতে হয়েছে, এরকম ওই ন্যাড়াকে। এটাই বলতেছে ওই জায়গায় যে বিলাসী। তাই শুনিলাম, বলতেছে যে তাই শুনিলাম আজ কোথায় আমি তাহাদের সাপ ধরার বায়না আছে। মানে আজ তাদের কাছে কোথাও সাপ, বলছিলাম যে তারা আসলে সাপুরিয়া, এবং মৃত্যুঞ্জয় এবং বিলাসী তারা সাপ ধরে কাজ করে, বিভিন্ন জায়গায় সাপ ধরে। তো বলছে যে আজ তাদের একটা সাপ ধরার কাজ আছে, শুনলাম। কে শুনলো? নেড়া শুনলো। তো বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে, এবং তারা আসলে এটার জন্য মানে যেটা ওইখানে যাওয়ার জন্য প্রস্তুত হইয়াছে। আমিও এমনই সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠলাম, মানে ওই নেড়াও ওইদের সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য লাফাইয়া উঠলো। কৌতূহলের একটা জিনিস, তাই না? ছোটবেলা হইতে দুটো জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, এক ছিল গোখরা সাপ দরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। মানে বলতেছে যে ছোটবেলায় ওই নেড়ার দুইটা শখ ছিল, যে একটা হচ্ছে যে গোখরা গোখরা সাপ, মেবি রাসেল ভাইপার বলে। মানে আমার ঠিক মানে আমি ঠিক এসব মানে সম্বন্ধে যাই না সাপ টাপ সম্পর্কে। তো বলছে যে গোক্রম বিষধর সাপ একটা মারাত্মক, তো ওই সাপটা ধরে পোষা, মানে ওর কিরকম শখ একবার চিন্তা করেন যে ও এরকম একটা মারাত্মক সাপকে ধরে পুষতে চায়। এবং একটা হচ্ছে মন্ত্র সিদ্ধ হওয়া, মানে মন্ত্র দিয়ে বিভিন্ন কাজকর্ম করা আর কি। এটা এই দুইটা ওর শখ। কেয়ার শখ নেড়া। সিদ্ধ হওয়ার উপর কখনো ঘুজিয়া বাহির করিতে পারে নাই।
সিদ্ধ সিদ্ধ হওয়ার উপায়, ও আচ্ছা, সিদ্ধ হওয়ার উপায় কখনো খুঁজে বের করতে পারে না, কারণ এটা তো আসলে মিথ্যা একটা জিনিস, তাই না? মানে মন্ত্র সিদ্ধ হওয়া এটা কি মানে বাস্তবসম্মত না। তো এটা আর কি মানে বলতেছে ওটা কখনো খুঁজিয়া বাইর করিতে পারে নাই ও। কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। কিন্তু তাহলে এবার বলতেছে যে ওই যে গোখরো সাপ যে ইয়ার আশা, কি বলে পালার আশা, এবং ওরা যেহেতু সাপ নিয়ে কাজ করে বা সাপ ধরার কাজ করে, তাই এখন মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হয়ে উঠলাম, মানে আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম, এরকম বলতেছে। যে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, মানে সে আবার তার মানে মৃত্যুঞ্জয় আবার তার নামজাদা শ্বশুরের শিষ্য, মানে তার শ্বশুর থেকে মানে তার মানে বিলাসীর বাবা থেকে ওই মৃত্যুঞ্জয় সাপ ধরা শিখছে বা এই কাজটা শিখছে। সুতরাং মস্ত লোক মানে খুব বড় লোক, মস্ত লোক বলতে হ্যাঁ মানে মানে বড় লোক বলতে কি খুব মানে স্বনামধন্য হয়তো বা মানে এই সাপ ধরার ক্ষেত্রে। আমার ভাগ্য যে আকস্মাৎ এমন প্রসন্ন হইয়া উঠবে তাহাকে ভাবিতে পারে, মানে আমার ভাগ্য যে এমন দুঃখিত আমার ভিডিও থেকে চলে যাওয়ার জন্য, একজন আসছিল আর কি হয়তো। যাই হোক, আমি কয়জন ছিলাম? আচ্ছা, তো নেড়া বলতেছে যে আহ, আমার ভাগ্য যে আমার ভাগ্য যে তেমন প্রসন্ন হয়ে উঠবে, মানে এত সুন্দর হয়ে উঠবে বা চমৎকার উঠবে, কে ভাবিতে পারিত, মানে এটা কে ভাবতে পারতো। আচ্ছা, তারপর হচ্ছে যে, কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ ছিল বলিয়া প্রথমে তাহারা উভয় আপত্তি করিল। এবং সাপ ধরতে যেটা একটা মানে বিপদ আছে, মানে কারণ সাপ ধরা মানে এটা তো সাপ যখন তখন কামড় দিতে পারে, তাই না? তো কামড় দিলে ওই টাইমে কি মানে ওই যে ওই সময়টা তো এরকম চিকিৎসাও ছিল না, তো মানুষ ম্যাক্সিমাম টাইমে হয়তো বা মারাই যেত। হ্যাঁ, ওঝা টোঝার দ্বারা যাইতো যদিও, বাট ওঝা আসলে এটা জিনিসটা কি যে মানে উল্টাপাল্টা চিকিৎসা এরকম। তো ওরা ম্যাক্সিমাম টাইম মারা যেত। এবং সাপ ধরার ক্ষেত্রে মানে সবাই কি সাপ হতে পারে, মানে যেমন মৃত্যুঞ্জয় হয়তো বা শিখছে, যেমন বিলাসীর বাবা ও আসলে বংশগত সাপুরা, ঠিক আছে। মৃত্যুঞ্জয় শিখছে ও আসলে মানে মাত্র 1 বছর হয়েছে শিখছে, যে 1 বছর ওই জায়গাতে চলে আসছে, 1 বছর শিখছে জিনিসটা। বাট ও তো আসলে বংশগত না বা ও এটার মানে বিষয় এক্সপার্ট না। তো ও আসলে কামড় খাইতে পারে, এটা সব স্বাভাবিক। এবং ইয়া হচ্ছে নেড়া হচ্ছে আরো নতুন, মানে নেড়া আসলে আজকে আসছে সাপ ধরার কাজ শিখতে। তো ওকে যদি নিয়ে যায় মানে বিষয়টা মানে নিরাপদ মানে না। তো এই জন্য বিলাসী এবং যে মৃত্যুঞ্জয় ওকে নিয়ে যেতে চাচ্ছে না মানে নেড়াকে। হ্যাঁ, মানে ওর প্রথমেই ভয়ে আপত্তি করিল। কিন্তু আমি এমন নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে মাসখানের মধ্যে আমাকে সাক্ষাৎ করিতে মৃত্যুঞ্জয় এর পথ পাইলো না। মানে এমন এখন ও আসলে এত বায়না করতে লাগলো বা এত ওদের পিছে পিছে থাকতে লাগলো, 1 মাসের মধ্যে মানে এক মাস খানেকের মধ্যে তারা আসলে ওই মানে নেড়াকে নিজে সাকৃত মানে হচ্ছে যে চেলা বলি আমরা। তো ওই মৃত্যুঞ্জয় সাগরেদ মানে সাপ ধরার সাগরেদ তো করতে মৃত্যুঞ্জয় আসলে আর কোথাও মানে পথ পাইলো না, ওকেই করতে হইলো। সাপ ধরার মন্ত্র ও হিসাব শিখাইয়া দিল, মানে মন্ত্র আছে ওদের সাপ ধরার, হিসাব শিখাইয়া দিল। এবং কবজিতে ওষুধ সমেত মাদুরি বাঁধিয়া দিল, দস্তরমত সাপড়ে বানাইয়া তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষ লাইনটা আমার মনে আছে, ওরে কেউটে তুই মনসার বাহন। আচ্ছা, এখানে কি বলতেছে আমি বলতেছি। প্রথম বলতেছে যে ওই মৃত্যুঞ্জয় পথ পাইল না, মানে আমাকে তার সাকরেত বানাইলো, সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল। মানে সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল ওই মৃত্যুঞ্জয়কে, মানে তার সাপ ধরার মন্ত্র আছে, দেখেন কি একটা অন্ধবিশ্বাস। সাপ ধরার নাকি মন্ত্র আছে এবং হিসাব মানে সাপ ধরার হিসাব ঠিক আছে, মানে হিসাব বলতে একটা মানে সাপ ধরার একটা ক্যালকুলেশন আছে না, যে সাপটা কোন দিক থেকে ধরতে হবে, কোন সময় ধরতে হবে, সাপটার মুভমেন্ট দেখে বোঝা যে সাপটা মানে কি মানে ক্ষেপে আছে বা রেগে আছে কিনা এরকম। তো এটার মানে হিসাব ধরে নিলাম আমি। মন্ত্রটা তো ফেক, তাই না? আর হচ্ছে কবজিতে ওষুধ সমেত মাধুরী বাঁধিয়ে দিল, মানে কবজিতে ওষুধ সমেত মাধুরী বাঁধিয়ে দিল তাকে। এটা 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 কি আপনার বিশ্বাস হয়? এটা ফেক। তো এই জিনিসটার কারণেই মৃত্যুঞ্জয় মারা গেছে, এই ফেক জিনিসগুলো বিশ্বাস করার কারণে মৃত্যুঞ্জয় পরিশেষে মারা গেছে। আমি এটা গল্পের লাস্টে দেখতে পারবেন। আচ্ছা, একটা মন্ত্রটা বলতেছে, মন্ত্রটা কি জানেন?
তার শেষ লাইনটা আমার মনে আছে, মানে শুধুমাত্র ওই অনেকদিন পরে মানে এই জিনিসটা ঘটে যাওয়ার, এই জিনিসটা আমি আপনাকে বলি, প্রথমে এই পুরো জিনিসটা ঘটেছে, ঠিক আছে, পুরো জিনিসটা ঘটেছে, তারপরে ওই নেডা অনেক 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 দিন পর আসলে বলতেছে, এবং ওই নেডার মুখ দিয়ে বলাইতেছে কি লেখক, বুঝতে পারতেছেন, মানে প্রথমে ঘটনাটা পুরোটা ঘটেছে, এবং ঘটনাটা যাওয়ার পর লেখক একটা ক্যারেক্টার দাঁড় করিয়েছেন নেড়া, ওই নেড়ার মুখ দিয়ে পুরো গল্পটা বলাইতেছেন এবং লেখক লিখতেছেন এরকম, ঠিক আছে। তো ওই লেখক বলতেছেন যে শেষের লাইনটা মনে আছে, ওরে কেউটে তুই মনসার বাহন, মানে মনসা বলতে সাপের দেবী, যেটা হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী সাপের দেবী। তো কেউটে কেউটে বলতে সাপের কথা বলা হয়েছে, ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা মানে দেবী মনসার বাহন মেবি সাপ এরকম, আমি মানে শিও যাই না। মনসা দেবী আমার মা, আবার মনসা বলতেছে যে মনসা দেবী আমার মা, ওলট পালট পাতার ফোট, কি ঢোড়ার বিষ তুই নে তোর বিষ ঠোড়ারে দে, দুধরাজ মনিরাজ কার আজ্ঞা বিষ হরির আজ্ঞা, মানে এসব বলতেছে আর কি, মানে এটা আসলে মন্ত্র তাদের সাপ ধরার, উল্টা পাল্টা কি। তো ইহার মনে যে কি তাহা আমি জানি না, মানে ইহার মানে যে কি, মানে মানে কি তাহা আমি জানি না, মানে ও আসলে মুখস্থ করছে, ওকে বলা হয়েছে যে এটা সাপ ধরার মন্ত্র, ও মুখস্থ করছে, কিন্তু এটা মানে কি ও আসলে জানে না। কারণ যিনি এই মন্ত্রের স্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তাহার সাক্ষাৎ কখনো পায়নি, মানে যিনি এই মন্ত্রের আবিষ্কারক ছিলেন, এটা তো আসলে প্রতারক। তো বলতেছে যিনি এই মন্ত্রের আবিষ্কারক ছিলেন, মানে তাহার সাক্ষাৎ কোনোদিন পায়নি। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, মানে বলতেছে একদিন এই মন্ত্রের চরম সত্য মিথ্যার মীমাংসা হইয়া গেল বটে, কবে? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মাধ্যমে। কারণ ওই দিন মৃত্যুঞ্জয়কে সাপে কাটার পর তাদের কোনো কিছুই মানে কোনো ছল চাতুরি আর কাজ করে নাই, এই মন্ত্র, ওই যে তাবিজ, ওষুধ বাটা, জড়ি বাটা, সেই কোনো কিছুই কাজ করে নাই। কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। প্রসিদ্ধ বলতে হচ্ছে যে ছড়িয়ে গেলাম, মানে যতদিন ওই জিনিসটা না হইলো ততদিন সাপ ধরার জন্য চারদিকে ছড়িয়ে গেলাম আমরা। সবাই বলা বলি করতে লাগলো, হ্যাঁ এরা একজন গুণী লোক বটে, মানে বলতে সবাই আসলে মানে ও সাপ ধরার জন্য এত বিখ্যাত হয়ে গেল, মানে সবাই বলতেছে যে নেড়া একজন গুণী লোক। এখন সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিছি, এতটুকু বয়সের মধ্যে এত বড় উস্তাদ হইয়া অহংকারের মাটিতে পা পড়ে না, এমনই যোগ হইল, মানে এত বয়সে এত বড় ওস্তাদ হইয়া, মানে এখন সাবধার ওস্তাদ হইয়া গেছে, এখন এত বড় ওস্তাদ হইয়া তার মানে অহংকারে মাটিতে পড়ে না, পা পড়ে না, এটাই বলতেছেন এরা নিজের সম্পর্কে। বিশ্বাস করিল না শুধু দুইজন, মানে বিশ্বাস করলো না শুধুমাত্র দুইজন, আমার গুরু সে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া টিপিয়া হাসিত, বলিত ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, মানে ভয়ঙ্কর জানোয়ার বলতে বোঝানো হয়েছে যে ইয়াকে, দুঃখিত আর একটু ওয়েট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলতেছে যে এসব ভয়ঙ্কর জানোয়ার, মানে জানোয়ার বলতেছে সাপগুলাকে বোঝানো হচ্ছে, যে মানে মৃত্যুঞ্জয় নিজেকে আসলে একজন বড় সাপুরিয়া ভাবতো, এবং মৃত্যুঞ্জয় কিছুই বলতো না, মৃত্যুঞ্জয় বুঝতো বাট কিছুই বলতো না, কিন্তু বিলাসী মুখ টিপে টিপে হাসিতো এবং বলতো ঠাকুর ঠাকুর বলতে ওই মানে ইয়াকে আর কি, মানে হিন্দু ধর্মে আহ এটা কি বলে, যে মানে স্বামীর ভাইকে দেবর বলে, সরি দেবর না, আমাদের মুসলিম ধর্মে দেবর বলে, আর হিন্দু ধর্মে ঠাকুর বলে, আমি যদি ভুল না করি। তো ভাইকে, তো ওই নেড়া যেহেতু ওর বন্ধুর মতো বা ভাই, ওই ভাই বলতেছে, তো এসব ভয়ঙ্কর জানোয়ার, মানে সাপগুলো ভয়ঙ্কর জানোয়ার আর কি, মানে জানোয়ার তো জন্তু, এসব একটু সাবধানে নাড়াচাড়া করো, মানে এসবকে একটু সাবধানে নাড়াতে হবে। বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনি অবহেলার সহিত করিতে শুরু করেছিলাম যে যেসব মনে পড়লে আমার আজও গা কাঁপে, মানে ও আসলে সাপের কাজগুলো, মানে ওটা তো এক্সাইটেড ছিল এটার সম্পর্কে, মানে এই সাপ ধরা নিয়ে। তো মানে বস্তুত সাপের দাঁত ভাঙা, সাপের মুখ ধরিয়া বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এত সাধারণভাবে করতো, এত নর্মালি করতো, যে এখন ওসব যদি মনে পড়ে এখন ওর গা কাঁপে। তো আজকে ভিডিওটা এটুকুই। আজকে ভিডিওটা মানে আমার 24 মিনিটের মতো হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমার মনে হয় যে পরবর্তী ভিডিও শেষ হয়ে যাবে গল্পটা। ধন্যবাদ এটুকু দেখার জন্য। আসসালামু আলাইকুম।